আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অবলম্বন। গল্পটি তাহলে শুরু করি। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সুদূর আমেরিকা থেকে প্রায় ৮ বছর পরে অভিক আজ কলকাতায় নিজের বাড়িতে আসছে। অবশ্য অভিকের স্ত্রী পুত্র ওর সঙ্গে আসবে না। হ্যাঁ, আমার স্ত্রী শীলা গত পরশুদিন সকালে মারা গেছে। আমরা দুজনেই অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কলকাতার বাড়িতে থাকতাম। আমাদের পুত্র অভিক গত ১৬ বছর ধরে আমেরিকাবাসী, প্রতিষ্ঠিত এবং আমেরিকার নাগরিক। প্রথম প্রথম ফোনে মাঝে মাঝে কথা বলতো অভি। ২-৩ বছর অন্তর কলকাতায় আসতো, দেখাও করতো। কিন্তু ৭ বছর আগে হঠাৎ করে আমাদের ওপর এমন কিছু শর্ত চাপালো, সেগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না। আমার অবসর গ্রহণের পরেই হঠাৎ অভি আর ওর স্ত্রী রঞ্জনার মনে হলো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, সুতরাং সংসারের লাগামটা এখন ওদের হাতে। হ্যাঁ, সেই সুদূর আমেরিকা থেকেই আমাদের উপর খবরদারি করা শুরু হলো। প্রথম প্রথম আমি আর শীলা কিছুটা মেনে নিতে চেষ্টা করেছিলাম, আপোষ করা যাকে বলে, কিন্তু সেই খবরদারি দিন দিন বাড়তে লাগলো। আমরা কোন কোন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখবো আর কাদের সঙ্গে রাখবো না, সেটা ওরা ঠিক করতে শুরু করলো। এমনকি ওর শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার কথাও জানালো। অথচ অভিকের বিয়ের পরেই ওর স্ত্রী রঞ্জনা চেষ্টা করতে শুরু করেছিল কিভাবে অভিককে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা করতে পারে, আর তাই করেও ছিল। রঞ্জনার মা এই ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন। তিনি উদ্যোগ নিয়ে রঞ্জনা এবং অভিকের বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে অবশ্য আমাদের সঙ্গে কথা বলার বা আলোচনা করার প্রয়োজন মনে করেননি বা যোগাযোগও রাখেননি। তাই ৭ বছর আগে অভি যখন জানালো যে ওর ইচ্ছে যে আমরা যেন উদ্যোগী হয়ে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলি, তখন বুঝলাম সামাজিক কূটনীতি কতটা লজ্জাহীন হতে পারে। ছেলের সঙ্গে আমাদের একটা ক্ষীণ যোগাযোগ থাকলেও অভির স্ত্রী কোনো এক অজানা কারণে আমাদের থেকে দূরত্ব বজায় রাখত। তারপর একসময় মানসিক দূরত্বটাও অনেকটা বেড়ে গেল। শর্তটা ছিল আমাদের দিক থেকে অভির স্ত্রী ও শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান যেন আমরা বজায় রাখি, কারণ প্রত্যেক মানুষই তো সম্মানযোগ্য। বুঝেছিলাম ওদের শর্ত না মানলে ওরা যোগাযোগ আরও কমিয়ে দেবে, কিন্তু আমরা সেটা মেনে নিইনি। তাতে ৭ বছর আগে তিক্ততা এমন জায়গায় পৌঁছলো যে অভি আমাকে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিল, ফোন নাম্বারটাও ব্লক করলো। বুঝলাম আমাদের পুত্র হারিয়ে গেছে। সে এখন আমাদের পুত্র নয়, শুধুমাত্র কারো স্বামী এবং কারো কারো জামাই। প্রায় ৫ বছর আগে শীলার প্যাঙ্কিয়াসে ক্যান্সার ধরা পড়ল। সুতরাং ছোটাছুটি চিকিৎসা, হাসপাতাল সব করতে শুরু করলাম। শীলার এক বান্ধবী মিলি আমাদের বাড়ির কাছেই থাকত। মিলি তার স্বামীকে কয়েক বছর আগেই হারিয়েছে। তার একমাত্র পুত্রও বিদেশবাসী এবং মিলির সঙ্গেও একই রকমভাবে তার ছেলের যোগাযোগ অতি ক্ষীণ। মিলি এসে এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ালো। আমি যখন শীলাকে নিয়ে হাসপাতালে যেতাম, মিলিও সঙ্গে যেত। অপারেশনের সময় শীলা যখন হাসপাতালে, আমার জন্য রান্নাবান্না করে নিয়ে আসতো। বিকেলের দিকে এসে বাড়িঘর একটু গুছিয়ে দিত। শীলাকে মিলির কথা বললে বলতো, মিলি শুধু আমার বন্ধু নয়, ও একজন সত্যিকারের ভালো মানুষ। বুঝতাম দুজনে দুজনকে বেশ ভালো বোঝে। মিলির স্বামীর মৃত্যুর পরে শীলাও ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল, ওকে সান্ত্বনা দিত, যখন যা দরকার সাহায্য করত। আর সেই বন্ধুত্বের কারণেই মিলিও আজ শীলার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। শীলার ক্যান্সার ধরা পড়ার পরে কয়েকদিনের মধ্যেই অপারেশন হয়েছিল। ছেলে তো আমাকে ব্লক করে রেখেছে, তবু মনে হলো ওকে অন্তত ব্যাপারটা জানানো উচিত, নতুবা পরে আমাকেই দোষারোপ করবে। তাই যে একটা মাত্র উপায় বাকি ছিল, অর্থাৎ মেইল করে ওর মায়ের ক্যান্সার হওয়া, অপারেশন হওয়া সব জানালাম। উত্তরে মেইল এলো, সরি টু নোট দ্য নিউজ,
উইথ হার স্পিডি রিকভারি। সি ইজ ইন মাই প্রেয়ার। 2-4 দিন পরেই অভিক ওই মেইলের মাধ্যমেই জানতে চাইল চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন কি না। নম্রভাবে সেটা প্রত্যাখ্যান করেছিলাম। তাতে অবশ্য আমার ছেলের আত্মসম্মানে ভীষণ আঘাত লাগলো। তারপরে আর কোনোদিনই জানতে চাইল না মা কেমন আছে। গত 5 বছর ধরে চিকিৎসা চলছে। শিলা কখনো একটু ভালো থেকেছে, কখনো শরীর বেশি খারাপ হয়েছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি যখন চলতো তখন ভীষণ দুর্বল হয়ে যেত। বিছানা থেকে ওঠার ক্ষমতাও থাকতো না। তখন মিলি এসে আমাকে সাহায্য করত। যদিও আমি, শিলা বা মিলি আমরা 3 জনেই তখন 65 থেকে 70 বছরের বয়সের কোটায়। তবুও এটাও ঠিক, মিলি পাশে এসে না দাঁড়ালে হয়তো আমি একা সামলে উঠতে পারতাম না। আর অবশেষে গত পরশুদিন তো শিলার জীবনের খেলার শেষ বাঁশি বেজে গেল। জীবদ্দশায় সম্মান পাক বা না পাক, কারো মৃত্যু হলে আমাদের সমাজে সহানুভূতির বন্যা বয়ে যায়। তখন সবার মনে হয় মানুষটা বড় ভালো ছিল। তখন শ্রাদ্ধ, নিয়মভঙ্গ নামের মৃত্যু উৎসব পালিত হয়। অবশ্য আমি আর আমার স্ত্রী দুজনেই মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার করেছিলাম। তাই মৃত্যুর পর চোখের কর্নিয়া দুটি এবং অবশেষে ওর মৃতদেহটি একটি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দিয়ে এসেছিলাম। অভিক এসে পৌঁছল। এসে প্রথমেই জানতে চাইল চিকিৎসা ঠিকমতো হয়েছিল কি না, অথবা চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কি না। এই প্রশ্নের কৈফিয়ত দেবার প্রয়োজন মনে করিনি, তাই উত্তর দিইনি। তারপর জিজ্ঞেস করল পারলৌকিক ক্রিয়াকর্ম কিভাবে হবে। বলেছিলাম, তোর মা যখন ইহলোকে বর্তমান ছিল তখন আমার যেটুকু সাধ্য আমি পালন করেছি। পারলৌকিক ক্রিয়াকর্মের নাটক করার প্রয়োজন দেখি না, কারণ পরলোকের অস্তিত্ব আমি স্বীকার করি না। তোর মাও স্বীকার করতো না। অভিক বলল, আমি শ্রাদ্ধ করব। বললাম, সেটা তোর অভিরুচি, কিন্তু সেখানে আমার কোনো যোগদান থাকবে না। তাহলে আমি ইউএসএ ফিরে গিয়েই করব। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে, তবে আমার দিক থেকে নিয়মভঙ্গ নয়। তোর মায়ের জন্য আমি একটা স্মরণ সভার আয়োজন করব। তবে সেটাও লোক দেখানো নয়। যেসব আত্মীয় বা বন্ধুবান্ধব সত্যি আমাদের পাশে ছিল, মানসিকভাবে সমর্থন দিয়েছিল, শুধু তাদেরই ডাকব। অভিক বলল, তুমি বড্ড একগুঁয়ে। বললাম, আত্মসম্মান বোধকে একগুঁয়েমি বলে না। রাত্রে খাবার সময় মিলি আমাদের খাবার বেড়ে দিল, তারপর পাশে দাঁড়িয়ে রইল। অভি খেতে খেতে আমাকে বলল, তুমি কিন্তু একেবারে একা হয়ে গেলে। তাকালাম অভির দিকে। শিলার মুখটা ভেসে এলো চোখের সামনে। শেষ শয্যায় শুয়ে শিলা যে কথাগুলো বলেছিল সেগুলোই ফিরে এলো স্মৃতিতে। শিলা বলেছিল, জানো, আমি আর হয়তো বেশি দিন থাকবো না, আমি নিজেই বুঝতে পারছি। একটা কথা বলি, আমার বন্ধু মিলি বড্ড ভালো, আবার সেই সঙ্গে ও বড্ড একা আর অসহায়ও বটে। তুমি যখন একা হয়ে যাবে তখন মিলিকে পাশে রেখো। তোমরা দুজনে দুজনের একাকিত্বকে সামলাতে পারবে। এই জীবনের শেষ সীমায় এসে একা একা বেঁচে থাকা বড় কঠিন। তাই তুমি আর মিলি পরস্পরের অবলম্বন হয়ে থেকো। সমাজ, আত্মীয় বা পাড়াপড়শিরা কী বলল সেই নিয়ে মাথা ঘামিও না। আমার এই কথাটা যদি তোমরা দুজনেই মেনে নাও তাহলে আমিও শান্তিতে মরতে পারবো। বলেছিলাম, এসব কথা এখন থাক শিলা। শিলার রোগাক্রান্ত মলিন মুখে একটু হাসি ফুটে উঠেছিল। বলেছিল, ভয় নেই, আমি ভূত হয়ে তোমাদের ভয় দেখাতে আসবো না। আমিও হেসে ফেলেছিলাম। ভূতের স্ত্রীলিঙ্গে হয় পেতনি। আত্মার অস্তিত্বে অবিশ্বাসী আমার পত্নী যে পেতনি হবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ অভি, কি বলছিলি? আমি একা হয়ে যাব? না রে, আমি একা হব না। আমি আর তোর মিলিমাসি এবার থেকে একসঙ্গে থাকব। এটা আমরা দুজনেই ঠিক করেছি। আমরা পরস্পরের একাকিত্ব ঘোচাতে পরস্পরের অবলম্বন হয়ে বাঁচব। সুখে দুঃখে একে অপরকে সাহায্য করব। রোগ অসুখ হলেও পরস্পরের দেখাশোনা করব। কি বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভীমরতি ধরেছে।
সমাজ মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এরা কি বলবে? আমার শ্বশুরবাড়িতে আমি কি বলবো? সমাজ বলতে যেটা বুঝি তার স্বরূপ আমার দেখা হয়ে গেছে। বিশেষ করে আমার নিজের আত্মজোর আত্মিক সম্পর্কও আমি গভীরভাবে বুঝেছি। তাই এই সামাজিক সমালোচনাকে আমি অবজ্ঞা করতে শিখে গেছি। তোরা তোদের মতো থাক, আমার ব্যাপারে আর মাথা ঘামাস না। আমরা আমাদের মতো করে জীবনযাপন করব, আর সেটা আমাদের বাঁচার অধিকারী, জীবনযাপনের অধিকারী। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে জয়দেব গুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।